প্রচণ্ড প্রচণ্ড ভয় ছিল মনে ওই গিফট দেওয়া নিয়ে। এই যে গতকাল অডিকোলনটা কিনলাম না, সেটা তো পুষ্পিতাকে দিতে গিয়ে যা কাণ্ড হলো। পরের দিন আবার শনিবার, তারপরেই হচ্ছে পয়লা বৈশাখ, আর পুষ্পিতাদের হচ্ছে শনিবার হাফ ডে। কিন্তু আমাদের অফিসে তো কোনো টাইমের ঠিক নেই, বস যতক্ষণ থাকতে বলবে ততক্ষণই থাকতে হবে। তো অফিসে ঢোকার মুখে দেখলাম যে পুষ্পিতা কিন্তু ওর সিটে নেই, মানে আসেনি তখনও। বাঁচা গেল, ওকে অজান্তে অপমান করে ফেলেছি। আজ দেখা হলে কি বলতাম, হয়তো আজও রেগেই থাকবে আমার ওপরে। তবে ভিকিকে দেখালাম অডিকোলনটা। আরে খুব ভালো গিফট তো। ও আবার খুলে শুঁকে দেখতে চায়। এই খুলিস না খুলিস না, বসের টেবিলে রেখে দে বরং। মিস্টার ভেশ তো অফিসে ঢুকেই পানি পিলাও বলেই টেবিলের ওপরে অডিকোলনটা দেখে ফেললেন। এ কে হ্যায়? ওটা কালকে কিনেছি, আমি বললাম। পুষ্পিতা ম্যাডামকে লিয়ে, এটা আবার ভিকি সংযোজন করে। আচ্ছা তো দিয়ে দাও। ম্যাডামকে তো সকালে দেখলাম না। ওকে ওকে, I will give her. There is no wrapping paper, no card. No card. ভিকি অডিকোলন নিয়ে মিস্টার ভাইশ অডিকোলনটা নিয়ে ঢাঁ করে বেরিয়ে যান। আমার বুক ঢিপ ঢিপ। এবার কি ঝামেলা চেঁচামেচি যে হবে ভগবান কে জানে। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, ফেরার নামটি নেই। ভিকি বলে, দেখে আসবো? যাবি? তোকে যদি দেখে ফেলে? বলবো জল ভরতে যাচ্ছি। হ্যাঁ, জল ভরতে যাচ্ছি বলে যা। ওমা, জল নিয়ে ফিরে আসে ভিকি। কি দেখলি? স্যার ওর ম্যাডাম খুব হাসছে, কথা করছে। আর গিফট ম্যাডামের টেবিলে আছে। দুপুরের দিকে ওদের রিসেপশনে গেলাম। পুষ্পিতা নিজেই আমাকে ডাকলো। এই শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবি রোজ। কি কথা? আচ্ছা তুমি কি খাও বলো তো? এত রোগা স্লিম থাকো কি করে বলো না? খেয়ে কি আর রোগা থাকা যায়? এই না, সত্যি করে বলো প্লিজ, কি খাও? আচ্ছা তুমি কোন দিকে থাকো জানো? আমি বললাম কোথায় থাকি। ও আচ্ছা, আমিও সাউথে, গাঙ্গুলি বাগানে। ওদিকটা আমি চিনি না। এই তোমার ঠিকানা দাও, পয়লা বৈশাখে তোমার ওখানে যদি যাই। আমার ওখানে? সত্যি? হ্যাঁ, কেন তোমার কোনো প্রোগ্রাম আছে ওই দিন? একেবারেই না। তুমি পারবে চিনে আসতে? আমি বরং তোমাকে কোনো একটা জায়গা থেকে তুলে নেব। হ্যাঁ সেই ভালো। তুমি শখের বাজার চেনো? চৌরাস্তা, ব্লাইন্ড স্কুল। শখের বাজার? ঠিক আছে, শখের বাজার, বিকেল 3টে থেকে 3:30। অসুবিধা হবে? আরে না না, আমি অপেক্ষা করব, খুব মজা হবে। ব্যবসায়ীরা পয়লা বৈশাখ হালখাতা করে, পুজো করে, এ সমস্ত জানতাম, কিন্তু সে সম্ভবত বাঙালিরা। আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানিতে সেরকম কিছুই হলো না, অন্তত অফিসে তো নয়। ছুটি ছিল সেদিন, রবিবারের মতো যেরকম থাকে। বিকেলে পুষ্পিতাকে আনতে গেলাম। খুব পাংচুয়াল মেয়ে, সময় মতো এসেছিল। সঙ্গে আবার এক ভদ্রলোক। বয়সে তিনি আমাদের থেকে অনেকটা বড় বলেই মনে হচ্ছিল। তা দেখে মনে হচ্ছিল 40-এর কাছাকাছি তো হবেই। বলল ওর বন্ধু। দেখলাম দুজনে বেশ ঘনিষ্ঠ। ভদ্রলোক বিশেষ কথা বলেননি, চুপচাপই ছিলেন। চা ছাড়া আর কিছুই খাওয়ায়নি। তো ফেরার সময়ও ওদের এগিয়ে দিতে গেছি ওই বড় রাস্তায়। আর তখন পুষ্পশ্রী সিনেমায় মাসের পর মাস চলতে থাকা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে চলে গিয়ে নতুন বই এসেছে ইংরেজিতে। ভাবছিলাম ওদের সিনেমা একটা দেখাই, ওরাও চাইছিল। কিন্তু তারপরেই বলল,
এইসব দিকের হলে কি আর পুরোটা থাকবে? আসল সিনগুলোই হয়তো সব কেটে দিয়েছে। আসল সিনগুলো মানে এই মেয়েটা না ভীষণ নেকা, যেন কিছু বোঝে না। হলের বাইরে কোনো বড় পোস্টার নেই, ইংরেজি বই, আমি তো জানি না কি। আমি হলের কাছে গিয়ে কাগজের পোস্টারটা দেখি, একটা বাঁদরের ছবি, পাশে কয়েকটা বাচ্চা। এটা তো বাচ্চাদের ফিল্ম, ডানস্টন চেকসেন। টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা টিকিট হবে ইভিনিং শোয়ের? কটা বলুন, হল ফাঁকা যাচ্ছে। পয়লা বৈশাখের পর থেকে আরেকটু বেড়ে গেল এদের ব্যবসা। সব কাগজপত্র রেডি করা হতো অফিসেই, কেবল টিকিটগুলো প্রিন্ট হয়ে আসতো। এরা যেটাকে টিকেটিং বলে, টিকেটিং একটা ওদের শব্দবন্ধ, অন্য একটা কোম্পানি থেকে। এই অফিসে তখন ওই পরিকাঠামো ছিল না। কোনো দিন 1-1.5 লাখের ব্যবসা হয়েছে, কোনো দিন তারও বেশি। বিকাশের কাজ ছিল মোটামুটি ওই ঘোরাঘুরি করা, মূলত হচ্ছে প্রিন্টেড টিকিটগুলোকে নিয়ে আসা। কোনো ক্যাশ লেনদেন কিন্তু হতো না এখানে, মানে আমাদের অফিসে। তাছাড়া অনেক সময় আমরা ঘুরে ঘুরে টিকিট পৌঁছে দিতাম কাস্টমারের কাছে। ওই নতুন কেনা পুরনো ফিয়াট গাড়িতে করে, মেরুন রঙের যে গাড়িটা। মধ্যে একদিন গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, মেকানিক ফেরত দিল একদিন পরে। ওই সাংঘাতিক গরমের দিনগুলোতে আমি চাইতাম একটু দেরি করে অফিস ছুটি হোক, ফিরবার বাসে ভিড়টা কম থাকবে, গরমটাও কমবে যত রাত হবে। ফেরার পথে ওই শিলপাড়ার মোড়ের কাছে বাস থেকে নেমে ফুটপাতের ওপরে বসা বাজার উঠে যাবার টাইমটাতে সস্তায় শাক টাক জাপারি কিনে নেব। অবশ্য সব দিন খেয়াল থাকতো না কেরোসিন আছে নাকি নেই। কেরোসিন ফুরিয়ে গিয়ে থাকলে আর রান্না করা হবে না। মধ্যে একদিন পুষ্পিতার কাছে গিয়ে দেখলাম ইপিএবিএক্স বোর্ড কেমন করে ব্যবহার করতে হয়। আরেকটা নাকি অন্য রকমের বোর্ডও আছে, তবে তার মেকানিজমগুলোও প্রায় একই রকম, শুধু কনফারেন্সটা শেখা হচ্ছে না, সুযোগই হচ্ছে না। যখন কনফারেন্স থাকে, মানে টেলিফোনে কনফারেন্স কল যেটাকে বলে, ইপিএবিএক্স বোর্ড দিয়ে করানো হয়, তখন আমি অফিস ঘর ছেড়ে বেরোতে পারি না, মানে ওই রকম সময়টাতে থাকে ওদের। তবে মোটামুটি আমি জিনিসটা বুঝে নিয়েছি, সামনাসামনি একবার যদি দেখে নিই না, ঠিক পেরে যাব। তারপর একটা ভালো চাকরি খুঁজতে হবে। বয়সকে ওই স্যালারির ব্যাপারে, বয়সকে একবার স্যালারির ব্যাপারে একটু জিজ্ঞাসা করেছিলাম, তো বললেন এখন বিজি আছি, উই ক্যান ডিসকাস ইট লেটার। আচ্ছা, একজন টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্টের চাকরিতে স্টার্টিং স্যালারি কত হতে পারে বলতে পারো? পুষ্পিতাকে জিজ্ঞাসা করেছিলাম। বলল, জানো তো, এটা না কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। না তা হলেও একটা মিনিমাম কীরকম দিতে পারে? এটা খুব মুশকিলের প্রশ্ন। আর তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তোমার বস তো ভালো লোক, খুব জলি টাইপ দেখলাম। আমাদের স্যারকে দেখলে বুঝতে, খুব গম্ভীর আর রাশভারী, অবশ্য ভীষণ ভালো লোক, জানো তো, খুব রেসপেক্টেড। আস্তে আস্তে মাস শেষ হয়ে আসছে। ভিকি সকালবেলা খুব খুশি খুশি লাজুক মুখে জিজ্ঞাসা করলো, দিদি पगार कब मिलेगा? सर ने कुछ बोला? সেদিন এপ্রিল মাসের শেষ শুক্রবার দুপুর থেকেই এক নাগাড়ে তৈরি হয়ে আসছে টিকিট, সেই সঙ্গে এক গোছা পাসপোর্ট ফর্ম ফিল আপ হয়েছে, গাদা গাদা সেঙ্গেন ভিসার ফর্ম ফিল আপ করা চলছে, নামে মানুষে মিলিয়ে মিলিয়ে সমস্ত ফটো সাঁটা হচ্ছে। হোটেলের বুকিংও নাকি এখন এখান থেকে করা যাবে, এরকম একটা কি আলোচনা হচ্ছিল। বিকাশ বিকেলের দিকটায় গিয়ে আবার কয়েকটা পেমেন্টের চেকও নিয়ে এলো। বিভৎস গরম, দরজাটা হাট করে খুলে রেখেও
কোনো সুবিধা হচ্ছে না। তাও ভাগ্য ভালো যে এদের জেনারেটর আছে, লোডশেডিং কখন হয় টের পাওয়া যায় না। আমি এমনিতেই টিফিন খাই না পয়সার টানাটানির কারণে, তাই দুপুরে খিদে পাবার অভ্যেসটাই আমার চলে গিয়েছে। বিকেলে কোনোদিন সিঙ্গারা এলো তো খেলাম, না খেলেও কোনো অসুবিধা হয় না। মিস্টার ভাইশ দুপুরে দহি আনিয়ে খেলেন, 250 করে, দুটো পৃথক ভাঁড়ে। বিকাশ তো বাইরে খায়। সন্তোষ সময় বুঝে ওই আলমারির আড়ালে গিয়ে টিফিন কৌটো খুলে খেয়ে নেয়। সন্ধে 7টা 7:30 নাগাদ মিস্টার ভাইশ হাঁকলেন, প্যাক আপ। এই শব্দটার মানে আজকের মতো কাজ বন্ধ। কিন্তু এখানেই তো শেষ নয়, কিছু টিকিট আজ রাতেই ডেলিভারি করতে হবে। সন্তোষের তো ছুটি হয়ে গেল, সে বাড়ি চলে যাবে। বাকি রইলাম আমরা 3 জন, মালিক, বিকাশ এবং আমি। টিকিটপত্র নিয়ে নড়বড়ে ফিয়াটে চললাম আমরা ল্যান্সডাউন রোডের দিকে। Have you ever been to Windsor? Windsor? Yes, Windsor. আমি মনে করতে চেষ্টা করলাম, না, যাইনি। ইংল্যান্ডে গিয়েছি ঠিকই, কিন্তু লন্ডন, উইম্বলডন, কেমব্রিজ দেখেই খরচে সময় কুলোয়নি, তখন তো স্টুডেন্ট ছিলাম। তো আলাদা করে আবার উইন্ডসর ক্যাসল, নো, I had not visited. तो चलो अभी विंडसर बार चले, लोअर सर्कुलर रोड। लेट अस सेलिब्रेट नाउ। लंच नहीं किया, बहुत भूख लगी है। विकास क्या पिएगा? बकार्डी सर। अरे वेरी गुड, बकार्डी विथ तंदूरी चिकन। यस सर। देखो वी हैव मेड वेरी गुड बिजनेस, अभी पेमेंट मिलना बाकी है, फिर भी ইটস টাইম ফর সেলিব্রেশন। আমি ভেবে দেখি যে এত রাতে বাড়ি গিয়ে বসলে আমি বাড়ি ফিরবোটা কখন? মিস্টার ভাইশ, আই শুড লিভ নাও, ইফ ইউ কুড ড্রপ মি হিয়ার সামওয়্যার। নো ওয়ে, ইউ মাস্ট জয়েন আস। আরে বাবা, হ্যাভ আ ড্রিঙ্ক অ্যাট লিস্ট। ইফ ইউ ডো নট ওয়ান্ট টু হ্যাভ এ ডিনার, আই ওয়ন্ট ফোর্স ইউ। তো মহা মুশকিলে পড়া গেল। 9টা প্রায় বাজে। ল্যান্সডাউন রোডে কাস্টমারের ওখানে টিকিট ড্রপ করার সময় আমি তো গাড়িতেই বসেছিলাম, কেন যে জোর করে নিয়ে বেরোলো আমাকে? এত রাতে বাড়ি ফিরে আমি কখন রাঁধবো? আমার টায়ার্ড লাগছে। আমার প্রতিবাদ মিস্টার ভাইশ শুনলেন না। উপরন্তু বিকাশ তো বাকার্ডি ও তন্দুরি চিকেনের লোভে একেবারে, কি বলবো, বয়সের এইসব বেয়ারা আবদারে ক্রমাগত সায় দিয়ে গেল। চূড়ান্ত লোভী একটা। 1 ড্রিঙ্ক অনলি, বাস, দেন টেক আ ক্যাব অ্যান্ড গো। কি অদ্ভুত, টেক আ ক্যাব অ্যান্ড গো। আহা, এখান থেকে ট্যাক্সিতে ফিরতে গেলে 100 টাকার ওপর লেগে যাবে। কত টাকা লাগবে আদৌ সে সম্বন্ধে অবশ্য আমার কোনো ধারণা নেই, তবু তো প্রচুর দূর, আর অত টাকা আমার সঙ্গেও নেই। বড়জোর 20 টাকা আছে। উইন্ডসর বারটা একটা প্রকাণ্ড উঠোন মতো একটা কিরকম খোলা জায়গা, কতকটা জায়গায় ছাদ আছে, আর অধিকাংশটাই খোলা আকাশ। মানে আমার ঠিক মনে নেই। দেয়ালে মনে হয় মোজাইক লাগানো, টাইলস টাইলস টাইলস, মানে এরকম কিছু। ঢুকলেই মনে হয় যেন সবাই কেবল মদ খাবে বলেই ওখানে এসেছে। অবশ্য বার, মদ ছাড়া কি খাবে? বড় বড় টেবিল, একগাদা চেয়ার, সার পাতা রয়েছে। কোনো সৌন্দর্য বলতে যেটা বোঝায় সেটা নেই। চারপাশে টিউব লাইট জ্বলছে নাকি নিয়ন, কেমন একটা চাঁচা ছোলা পরিবেশ। মহিলা খুব কম, আমায় নিয়ে হয়তো সাকুল্যে 3 জন। খাবারের গন্ধ ছাপিয়ে চারিদিকে শুধু একটা কিরকম মদের গন্ধ। একটা টেবিল পেলাম একটু ভেতরে গিয়ে,
এখানে এসে অবশ্য গরম একটু কম লাগছে। সানমাইকা দেওয়া টেবিলের ওপর অল্প পরেই এসে গেল ড্রিঙ্ক। ওদের জন্য বাকার্ডি, আমি লেমনেড চেয়েছিলাম, কিন্তু জোর করে আনানো হলো লেমনেড মেশানো মদ। লম্বা একটা গ্লাস, এরকম লম্বা গ্লাস, আর গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জল জমছে। ঠান্ডা ড্রিঙ্ক তো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে মানে শেষ করে উঠতে যাব, ওমা ওরই মধ্যে অর্ডার দেওয়া হয়ে গেছে আরেকটা। আরে বাবা, হ্যাভ ওয়ান মোর। দ্বিতীয়টা শেষ করে দ্বিতীয় গ্লাসটা শেষ করে আমি সোজা উঠে দাঁড়ালাম, আর তখনই মাথাটা কিরকম ঘুরে গেল। মাথা ঘুরে যাচ্ছে, বুঝতে চেষ্টা করছি বেরোবার দরজাটা কোন দিকে। চারিদিকে সবাই এত কথা বলে চলেছে, এত লোক, এত কথা, এত চেঁচামেচি, কাঁটা ছুরির টুং টাং, গ্লাসের আওয়াজ, খিলখিল হাসি, হো হো, কিরম করে সব হাসছে, সব কেমন যেন কানের পাশে হয়ে চলেছে। আলোগুলো হেজি মতন, কিরকম ঝাপসা মতো লাগছে। তবু আমি আমার ব্যাগটা আঁকড়ে ধরে বেরোবার দরজার দিকে এগিয়ে গেলাম। বিকাশ সম্ভবত পেছন পেছন আমার আসছে, কিছু একটা বলছে। এখন সেটা ট্যাক্সি না তন্দুরি চিকেনের ব্যাপারে আমি স্পষ্ট বুঝতে পারছি না। দরজাটা কেমন আপনা আপনি খুলে গেল। আসলে আসলে প্রায় অদৃশ্য একজন দারোয়ান থাকে, যে অনবরত সবাইকে দরজা খুলে দেয়। বার থেকে বেরিয়ে ফুটপাথের উপর দাঁড়িয়ে আমি বুঝতে চেষ্টা করছি যে কোথা দিয়ে গেলে বাস স্টপটা পাবো। না না, এখানে তো আমার বাস দাঁড়াবে না। আমাকে প্রথমেই যেতে হবে চৌরঙ্গি। চৌরঙ্গি যেতে হলে আমার দরকার থিয়েটার রোড। সেটা কোন দিকে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। একটু দাঁড়িয়ে বুঝে নিতে চাই, আর এমনি সময় হড় হড় করে আমি বমি করে ফেলি একেবারে রাস্তার উপরে। তারপর একটু হেঁটে দক্ষিণ মুখ গিয়ে আবারও খানিকটা বমি করি। কয়েকটা লোক দেখলো মনে হয়, দেখুক গে। আরো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে চোখে পড়ে জিমিস কিচেন। ওই তো আর একটু গেলেই শেরে পাঞ্জাব ধাবা। একবার থিয়েটার রোডে যখন এসে পড়া গেছে আর চিন্তা নেই। নাটক বলে নাটক, থিয়েটার রোডের নাটক হচ্ছে এখন। তবে এখন অনেক হালকা লাগছে। শুধু সোজা পায়ে হেঁটে যেতে হবে পশ্চিম মুখে, যতক্ষণ না চৌরঙ্গি অবধি পৌঁছই। আচ্ছা, থিয়েটার রোডের নাম এরা শেক্সপিয়ার সরণি রেখেছে কেন? শেক্সপিয়ার নাটক লিখত বলে। হ্যাঁ, সেই নাটকের রাস্তায় আরও নাটক হচ্ছে, নাটকের ভেতরে নাটক। আচ্ছা, শেক্সপিয়ারের কোন নাটকের মধ্যে আরেকটা নাটক আছে? হ্যামলেট। হ্যামলেট সিনেমা দেখেছি ছোটবেলায়, লাইট হাউসে, লরেন্স অলিভিয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওসব হচ্ছে অতীত। অতীত বিশেষ মনে রাখতে নেই। এই তো সামনে একটা ক্রসিং, এটা চৌরঙ্গি নয়, এটা তো ক্যামাক স্ট্রিটের রাস্তা। এটা পেরিয়ে আরও হাঁটতে হবে সামনের দিকে, মাথা সোজা রেখে। কারণ এখন রাত হয়ে যাচ্ছে তো, রাস্তায় অনেক লোক আছে যারা আমাকে বিপদে ফেলতে পারে। এই যেমন কয়েকটা গাড়ি আমার পাশ দিয়ে যাওয়ার সময়
আস্তে হয়ে গেল। কাঁচ নামিয়ে কিছু বলেওছে, আমি শুনতে পাইনি ভালো করে। অবশ্য চৌরঙ্গি পৌঁছলেও আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি না। সেটার জন্য আমাকে আবার বাস ধরতে হবে। সমস্তই স্টেপ বাই স্টেপ। ঠিক নম্বরের বাসে উঠে ঠিক স্টপে নামতে হবে। ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। আর একটু এগোই। এই তো ডান দিকে একটা গলি, কি নাম জানো? রাসেল স্ট্রিট নাকি লিটল রাসেল স্ট্রিট। এই গলিটার মধ্যে কেনিলওয়ার্থ হোটেল আছে। কেনিলওয়ার্থ হোটেল নাকি নিউ কেনিলওয়ার্থ হোটেল? একটা নতুন, একটা পুরনো মনে হয়। কিন্তু ওদিকে তো আমি যাব না, আমি সোজা যাব। রাস্তা চিনতেও অসুবিধা হবে না। টাটা সেন্টার, হিমালয় হাউস, এরকম উঁচু উঁচু বাড়ি রয়েছে তো। এগুলো থাকতে রাস্তা ভুলবার কোনো সিন নেই। বাস ছুটে চলেছে রাতের রাস্তায়। পেছনের দিকে লেডিস সিট প্রায় ফাঁকা। ভালো হাওয়া আসছে জানলা দিয়ে। বসে বসে আবার ঘুমিয়ে না পড়ি। অবশ্য কন্ডাক্টর জানে কত দূর যাব, ঘুমিয়ে নেওয়াও যায়। এক ঘুম দিলে ক্ষতি কি? এক ঘুম বা দু ঘুম? না না না, জেগে থাকাই বরং ভালো। একে আমি ক্লান্ত, তাই মাতাল। অবশ্য খুব কিছু ক্ষতি কি আর হবে? হি ইজ ফ্যাট অ্যান্ড স্ক্যান্ট অফ ব্রেথ, হ্যামলেটের কথা। হিটাকে বদলে শি করে নিলে কেমন হয়? হবে না। শীতের হাতে তলোয়ার থাকে না। বাট শি ইজ ফ্যাটটা এক্ষেত্রে মিলে যাবে। ফ্যাট মানে গরমে ঘামে চ্যাটচ্যাটে। আমি চ্যাটচ্যাট করছি গরমে ঘামে। তবে দম এখনো বেরোয়নি, আরও দম নিচ্ছি। এখন আবার নতুন করে সমস্ত প্ল্যান করতে হবে। বাস থেকে নেমে আবার বাস বদল করে ফের নেমে এবার শুধু হাঁটতে হবে। অনেক রাত হয়ে গেল, সব কিছু শান্ত, আলো কম, আওয়াজ কম। আমি রাস্তা মনে করে করে হেঁটে চলেছি। বেশ খানিকটা চলবার পরে একটা পুকুর, তার মানে ঠিকই যাচ্ছি। আর একটু হেঁটে একটা ছোট মতন মাঠ, সেখানে একটাও ঘাস নেই, শুধু ধুলো আর ধুলো আর ইটের টুকরো। আচ্ছা, এখানটা যদি অনেক গাছপালা থাকতো, বা একটা বাঁশ ঝাড়, তারপর এমনি বৈশাখের এক রাতে সেখানে ক্রেনিয়াস গ্রহ থেকে অ্যাং এসে ল্যান্ড করত। এই সমস্ত চিন্তা আর কি। কোনো কনস্ট্রাকটিভ কিছু আমার মাথায় আসছে না। আচ্ছা, মনে করা যাক অ্যাং যদি এসেই পড়ে, তবে কিছু একটা তো সে আমাকে দিয়ে যাবেই। অনেকটা শক্তি বা অনেকটা ক্ষমতা। সেই ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কি করব আমি সবার আগে? অনেক টাকা বানিয়ে ফেলবো, তারপরে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনবো। না, ফ্ল্যাট কেন, গোটা একটা বাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, তাজ বেঙ্গালে খানা পিনা। আসার পথে বাস থেকে দেখছিলাম ইন্দ্রপুরীর মতো ঝলমল করছে তাজ। রাত যত বাড়বে তত ব্রাইট দেখাবে। ওসব হোটেলে কোনো ক্লোজিং আওয়ার নেই, সব রাউন্ড দ্য ক্লক। কোথায় ওই ভাটিখানার মতো উইন্ডসর, আর কোথায় তাজ। তাজে টেবিল বুক করে বেস্ট খাবার অর্ডার করব। বাকার্ডি দেখাচ্ছে, কুকুরের মতো পা চাটছে হ্যাঁ হ্যাঁ করে, তন্দুরি চিকেন খাবে বলে। ওয়াক থুপ। দামি গাড়ি থেকে নামবো,
সঙ্গে থাকবে প্রাইভেট সিকিউরিটি গার্ড, গ্রুপ 4 নাকি বলে যেন, সেই সেই গ্রুপ 4 আর্মড গার্ড। তারপরে সেই গার্ডদের সঙ্গে নিয়ে আমি ঢুকে যাব কম্পাউন্ডের ভেতরে। না, তাজ নয়, হোটেল নয়, আমি দেখতে পাচ্ছি একটা বাড়ি, লাল রঙের, 3 তলা, একটা স্কুল বাড়ি। গেটের দারোয়ান আমাকে দেখে সরে দাঁড়ালো। আমি গট গট করে হেঁটে চলেছি ভেতরে। ভেতরে একটা সবুজ মাঠ, সেই মাঠ পেরিয়ে আরেকটা বাড়ি, আরো কি কি যেন সব রয়েছে। আচ্ছা, আমার এই স্বপ্নটা এই অবধি থাকুক এখন, আমার বড় জল তেষ্টা পাচ্ছে। শনিবার সকালে ঘুম ভেঙে মনে হলো আজ অফিসে না গেলে কেমন হয়। এত জঘন্য লাগছে এই চাকরিটা করতে, তবু বেরোনোর তো কোনো পথ পাচ্ছি না। অন্য চাকরি কে দেবে আমায়? কোথায় খুঁজব? জনে জনে প্রতিটি অফিসে গিয়ে গিয়ে তড়াক করে লাফিয়ে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আজ অফিসে যাব দেরি করে, তার আগে চাকরি খুঁজব। ওই ঘিঞ্জি মধ্য কলকাতা আর না, একটা পছন্দের লোকেশন খুঁজে নিই আগে। ঘুরে ফিরে চলে যাই বালিগঞ্জ সার্কুলার রোডে। এই রাস্তাটার নাম করেছে এরা প্রমথেশ বড়ুয়া সরণি। এরকম রাস্তায় যদি আমার অফিস হতো, শান্ত সুন্দর, আওয়াজ, ধোঁয়া, মানুষের চিৎকার সবই কিরকম কম, আবার গাছও রয়েছে। লাভ লাক, লাভ লাক, চেঁচিয়ে ওঠে কন্ডাক্টর। এই নামবো নামবো। আরে একটু আগে বলবেন তো। এই লাভিয়ে দে, আস্তে লাড়িস। রাস্তায় নেমে বেশ ভালো লাগে। এখন একটা একটা করে অফিস খুঁজব, খুঁজে দেখব। ওই তো সামনে একটা হলদে রঙের বাড়ি, লোহার গেট, গেট দিয়ে বেরিয়ে গেল দামি একটা সাদা গাড়ি। ঢুকি এখানে, দারোয়ানকে বলি ভেতরে যাব। চলে যান। ওই সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে কাঁচের ঘর, ওটা হচ্ছে আপনার রিসেপশন। বাহ, কেউ বাধা দিল না তো। রিসেপশনে বসে আছেন এক ভদ্রলোক, ছেলে রিসেপশনিস্ট। তার সামনে আবার একটা প্রকাণ্ড ইপিএবিএক্স মেশিন। হ্যাঁ বলুন। আমি এসেছিলাম একটা চাকরির ব্যাপারে, মানে যদি কোনো ওপেনিং থাকে। আমি, ভদ্রলোক হাঁ করে কিরকম বিমর্ষ মুখে আমার দিকে তাকিয়ে থাকেন। তারপর বলেন, আপনাকে আজকে আসতে বলেছি সাহেব? না, দাঁড়ান জেনে নিচ্ছি। উনি ফোন করেন ভেতরে কোথাও। আমি অনেকটা দূরত্ব রেখে দাঁড়াই পৌটিকোর কাছে। শুনুন এদিকে। আমি এগিয়ে যাই আশায় আশায়। সাহেব তো আজ সময় দিতে পারবেন না, আপনাকে মঙ্গলবারে আসতে হবে। এই ধরুন এরকম সময় 10টা, 10:30 নাগাদ। এই সামনের মঙ্গলবার? হ্যাঁ, 30শে এপ্রিল। বেগবাগানের মোড় অবধি আমি যেন উড়ে উড়ে চলি। উহ, বলে কি রে, আমি ঠিক শুনলাম তো? এই সামনের মঙ্গলবার আমার ইন্টারভিউ। ইপিএবিএক্সটা আরেকবার ঝালিয়ে নিতে হবে। স্যালারি কত চাইবো সেটা তো বুঝতে পারছি না। আমার খরচ অবশ্য খুব বেশি না, তবে সেই দিনটার জন্য তো আমাকে টাকা জমাতে হবে। ফ্ল্যাট, বাড়ি, গাড়ি,
গাদা গাদা ভোগের জিনিস, লোভীর মতো খাওয়া, এসব অনেক দেখা হয়ে গেছে। ওসবে আর কোনো টান অনুভব করি না। এখন অফিস যাই একবার, মাস তো শেষ হতেই চলল। কামাই করলে মিস্টার ওয়েস যদি আবার মাইনের থেকে টাকা কেটে নেন। 12টার আগেই ঢুকে পড়ব অফিসে। একদিন লেট হলে কিছু বলবেন বলে মনে হয় না। কি অদ্ভুত, হ্যাঁ? 24 ঘন্টার উপরে আমি কিছু খাইনি, তবু খিদে পাচ্ছে না। অফিসের মুখটাই দেখলাম, সেই মেরুন রঙের ফিয়াট গাড়িটা। তার মানে বয়স ভেতরেই আছেন। পুষ্পিতা সিটে নেই। আমাদের অফিসের ঘরে ঢুকে দেখলাম সবাই কেমন চুপচাপ। ওরা ভেবেছিল আমার কোনো দুর্ঘটনা ঘটেছে, আর কিছু না। চিন্তিত ছিল, ভয় পেয়েছিল, তাই এমন থমথমে পরিবেশ। হঠাৎ অফিস ঘরে প্রবেশ করায় ওরা তখনও বিশ্বাসই করতে পারেনি যে ওটাই আমি। 10-15 সেকেন্ডের একটা নীরবতার পরে ভিকি হঠাৎ চেঁচিয়ে ওঠে, দিদি! এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, সাধারণ মতো। মিস্টার ভাইস এমনভাবে কাজে মনোনিবেশ করেন যেন কিছুই হয়নি। বিকাশ আর চোখে আমায় ফলো করতে থাকে, এবং এটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। এবং পরিস্থিতি বুঝে নিয়ে ভিকিও যেন ফাইল গোছানোর কাজে লেগে যায়। কত যে ফাইল! আর লাঞ্চের অর্ডার নিতে তারপরে ভয়েসের টেবিলের কাছে গিয়ে টেবিলের সামনে এরকম গা মুচড়ে দাঁড়ায়। আমিও স্বাভাবিকভাবে আমার টেবিলে আমার নিজের জায়গাটা বুঝে নিই। ওয়ালেট থেকে টাকা বের করে ভিকিকে খাবার অর্ডার দিয়ে মিস্টার ভয়েস আমাকে তলব করেন। ইউ শুড নট ডু লাইক দিস। এই কথার কোনো উত্তর হয় না। আমি প্রতীক্ষা করি পরবর্তী কিছু কথা শোনার জন্য, মানে যেটার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। হ্যাঁ, হোয়াট আর ইউ আপ টু? হ্যাঁ, এবারে প্রশ্নবোধক চিহ্ন আছে বাক্যের শেষে, কিন্তু প্রশ্নটা আমি বুঝতে পারছি না। নো, টেল মি, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান কন্টিনিউ লাইক দিস? এটারই বা কি উত্তর দেব? অবশ্য মালিক নিজেই এর উত্তর দিয়ে দেন, নো, আই শুড নট অ্যালাউ সাচ থিংস। আর চোখে দেখি বিকাশ দেখছে ব্যাপারটা। মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মুখে খুব একটা সিরিয়াস ভাব এনে ফেলেছে একটা, কিন্তু আদতে সে খুব এনজয় করছে এই নাটকটা। ভিকি তো নেই, ও তো টাকা নিয়ে দৌড়ে বেরিয়ে গিয়েছে এসপ্ল্যানেডের মোড় থেকে মিঠাই পুরি এসব আনতে। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড? কি বলবো? আন্ডারস্টুড বলবো, কিন্তু কি এমন অপরাধ করেছি সেটাই তো ক্লিয়ার হচ্ছে না। তাই তখন চুপ করে থাকি। तुम लड़की लोगों को ना यही एक प्रॉब्लम है, यू थिंक यू आर वेरी स्मार्ट एंड यू डू ऑल स्टूपिड थिंग्स। তারপর বিকাশের দিকে তাকিয়ে অল্প হেসে নেন মিস্টার ভেশ। নো, রিয়েলি, আই রিয়েলি মিন ইট। তারপর চলতে থাকে বিশাল লেকচার। মেয়েদের ধারণা তারা খুব চালাক। আরে বাবা, অত রাতে ওই যে খুব সাহস দেখিয়ে চলে যাওয়া হলো, হ্যাঁ, তার কনসিকোয়েন্সগুলো ভেবে দেখেছ? অ্যাক্সিডেন্ট হতে পারতো। সিম্পল রোড অ্যাক্সিডেন্ট। সব কিছুর একটা জায়গা আছে, মাহল আছে, সিচুয়েশন বুঝে কাজ করতে হয়, স্থান কাল বুঝে। একটা ট্যাক্সি নিয়ে নিলে কি মহাভারত অশুদ্ধ হতো। কলকাতার সব ট্যাক্সি ড্রাইভারই খারাপ? অ্যাটলিস্ট সেফলি ঘরে পৌঁছবার গ্যারান্টি থাকতো। তা না, ঝাঁসি কি রানী চললো মিডনাইট ক্যালকাটা এক্সপ্লোর করতে। ডু ইউ নো হাউ ডেঞ্জারাস ইট ইজ ফর ইয়াং গার্লস লাইক ইউ?
God. God gave you only beauty but no brain. ऊपर तला खाली है, rubbish. এভাবে চলতেই থাকলো যতক্ষণ না ভিকি মানে সন্তোষ ফিরে আসে। তারপর ভিকি যখন প্লেটে করে খাবার সাজিয়ে মালিকের সামনে রাখলো, বেশ আবার ডাকলো আমাকে, কাম হ্যাভ সাম। I just had my lunch before coming. Are you sure? Yes. ওয়েশ খেতে থাকে, আমি টেবিলে এসে আমার সেই রাইটিং প্যাডটা খুঁজতে থাকি। সব কাগজপত্র আছে কিন্তু রাইটিং প্যাডটা নেই। সবই তো থাকে টেবিলের ওপরে, কোনো দেরাজ নেই। আমার কেন, কারোরই নেই কোনো দেরাজ। আর কোথায় যে গেল প্যাডটা বুঝতে পারছি না। 1.5 দিনের ওপর খাইনি আমি। অবশ্য ওই 2 গ্লাস লেমনেড মেশানো মদটা যদি আমি না ধরি হিসেবের মধ্যে। মাথাটা সবসময় কীরকম ধরে আছে, এত গরম পড়েছে। গরম তো লাগেই, গরমকালে তো গরম লাগেই। তার উপর কেন জানি না মনে হয় যেন কীরকম জ্বর লাগছে, পেটে একটা ব্যথা ব্যথা ভাব, হাতের আঙুলের ডগাগুলো সবসময় কীরকম ঠান্ডা মতো হয়ে রয়েছে। প্যাডটা কি তবে ওই আলমারিতে রেখেছিলাম? লাস্ট কবে লিখেছি? মনে করতে চেষ্টা করি। আসলে মাথার যন্ত্রণাটা এত বেড়ে যাচ্ছে যে চোখ খুলে রাখতে ইচ্ছে করছে না। অফিস ঘরের এই টিউবলাইটের আলোয় কেমন যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বাড়ি চলে যাব, বলবো গিয়ে যে শরীরটা ভালো লাগছে না তাই ছুটি চাই। ওয়াইস টেলিফোনে কথা বলছে, মনে হয় কাস্টমার। খুব ইয়েস স্যার, নো প্রবলেম স্যার, ওকে স্যার এসব করছে। ফোনটা হয়ে যাক তারপরে বলবো। কিন্তু ফোন চলতেই থাকে একটার পর একটা। তারপর বিকাশকে কী সব যেন কাজ দেয়, ফাইল লাও, কী সব পেমেন্ট ভাউচার, পোস্ট ডেটেড চেক, বুকিং, ক্যান্সেলেশন, এইসব নিয়ে ঘ্যান। আবার ফোন, তারপরেও কী সব জানো। তারপর একটা লোক এলো, লোকটার মুখটা কীরকম ঝাপসা মতো লাগে, হাবিব নাম বোধ হয় লোকটার। আমি চেয়ার ছেড়ে উঠে ওয়েসের দিকে এগোই, কারণ এভাবে চলতে থাকলে তো চলতেই থাকবে। কিন্তু কি যেন প্রশ্নটা ছিল আমার ওয়েসকে বলার জন্য, স্যালারি কত দেবে সেইটে, নাকি অন্য কোনো প্রশ্নটা মনে পড়ছে না। লোকটা কি সব ব্যবসার কথা বলে যাচ্ছে, খালি যেটুকু কানে ঢুকছে সেটা হচ্ছে পয়সা 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 পয়সা। আমি লোকটার টেবিলের দিকে এগোতে থাকি, বাকিটা আবার পরে।